সব দলের প্রতিনিধি যদি থাকতো তাহলে আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য আজকে যে উনি হতাশার কথা ব্যক্ত করছেন, প্রফেসর ইউনূস বিবিসির সাথে সাক্ষাৎকারে উনি বলেছেন যে আমি সংস্কার শুরু করতে পারিনি, তাহলে এই কথাটা বলতে হতো না। প্রফেসর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা উনি এটাকে ইগনোর করে কিনা, আপনি আপনার আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম। তো সুতরাং আমরা এইভাবে কথাটা ঢালাওভাবে ইচ্ছে ছিল কিনা ওই না, ওনার ইচ্ছা করতে উনি তো ওইগুলো বুঝে উঠতে পারেন, উনি তো বাড়ি থেকে আসছে হঠাৎ করে এসে বসে গেছে, তাদেরকে নিয়ে অনেক প্রশ্ন আছে, এরা স্থান পেয়ে গেছে। আর রাজনৈতিক দলগুলো যদি এই জায়গাটায় যদি স্কোপটা নিয়ে যায়, এই শূন্যতা তৈরি না করতো, তাহলে আমি মনে করি যে আমরা আরো স্মুথলি আমাদের এই ফ্যাসিবাদী হাসিনাকে আমরা রক্ষা করতে পারতাম, মানে প্রতিহত করতে পারতাম, তার বিচার প্রক্রিয়াকে আরো বেগবান করতে পারতাম। আমরা দর্শকের কমেন্টসটা দিয়েই মনে হয় শুরু করলে আমার জন্য ভালো হয়। দর্শক বলেছেন যে মানে প্রফেসর ইউনূস সাহেবের কাছে তো আলাদিনের চেরাগ নেই। তো আমি তো এই কথাটার সাথে একেবারে ওনার সাথে সম্মানের সাথে ওনার প্রতি সম্মান জানিয়ে আমি এখানে একমত। কথাটা তো তাই। প্রফেসর ইউনূস সাহেব কি বাংলাদেশের জনগণের কাছে চেয়েছিল যে আমি এখানে বসবো? উনি কি কারো বুকে পিস্তল ঠেকিয়েছিল যে আমি ক্ষমতায় বসবো? বা উনি কি এরকম কোন, এখন তো দেখা যাচ্ছে যে উনি এসেও একটা বিপদে পড়ে গেছে। কারণ এখানে এসে বিপদে পড়ে গেছে, যার কারণে উনি এই জগতের লোক না, উনি বারবার বলতেছেন আমার এই ব্যাপারে অভিজ্ঞতা নেই, প্রাজ্ঞতা নাই। উনি সবসময় আমাদের জনগণ তথা রাজনৈতিক দল এবং সুশীল সমাজে আরো যারা স্টেক হোল্ডার আছে সবাই প্রতি নির্ভরশীল প্রথম দিক থেকে উনি সে কথাটা বলে আসছে। এখন আমরা অপরাধ বেড়েছে কি কমেছি সে তর্ক বিতর্কের আগে আমরা নিজের কাছে প্রশ্নটা রাখতে চাই, আমরা কি যথাযথভাবে আমরা আমাদের যতগুলো স্টেক হোল্ডার আছে আমরা কি সে সহযোগিতাটুকু করছি? আমরা সেই সহযোগিতাটুকু আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমি বলবো যে আমরা সেই সহযোগিতাগুলো জাতি হিসাবে যথার্থভাবে প্রফেসর ইউনূস পাচ্ছেন না। এবং এটা একটা বিপ্লবের পরে এই ধরনের ঘটনা পৃথিবীর যতগুলো বিপ্লব সংগঠিত হয়েছে, আমরা এখানে সবাই তো টুকিটাকি পড়ালেখা করার চেষ্টা করি, আপনিও পড়েন। তো সুতরাং আপনি জানেন যে বিপ্লব পরবর্তী সময় এরকম বিশৃঙ্খলা সমাজে এবং এই রাষ্ট্রে চলমান থাকে, এটাই স্বাভাবিক, এখানে না বুঝার কিছু নেই। তো সুতরাং আমার বক্তব্যটা হলো এটা যে উনি যে সহযোগিতা, আপনি যদি বলেন যে কি ধরনের সহযোগিতা, যেমন আমরা যদি মানে এই প্রফেসর ইউনূস সাহেবকে যে এখন আমরা যে ফারুক ভাই যে ইয়ের কথা বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বললেন, বা বিচ্ছিন্নভাবে আরো কিছু উপদেষ্টা আছে যেটা আমাদের মানে এইটার সাথে এই সরকারের সাথে আসলেই তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তাদেরকে মূল্যায়ন করা যায় না। কিন্তু আমার বক্তব্যটা হলো যে এটা আমরা যারা এই বিচ্ছিন্নভাবে আপনার প্ল্যাটফর্মে এসে আলোচনাটা করছি, খুব জোরালো ভাবে যে রাজনৈতিক দলগুলো থেকে যে কথাটা আসার কথা, যেটা আমরা আশা করছি, প্রত্যাশা করছি সাধারণ জনগণ হিসাবে, যে আমরা আশা করেছি কি যে মানে অন্তত রাজনৈতিক দলগুলো অন্য সবকিছু বাদ দিয়ে ফেসিবাদ এবং রাষ্ট্র পুনর্গঠনে একটা ন্যূনতম সময় অথবা যৌক্তিক সময়, যেটা শুরু থেকে বিএনপি কথাটা বলা শুরু করেছিল একটি শব্দ যৌক্তিক সময়, তখন কিন্তু সবাই কিন্তু এক কাতারে একভাবে ছিল, সবাই কিন্তু এই যৌক্তিক সময়টাই বলেছে। ঠিক ওই যৌক্তিক সময় পর্যন্ত সব দলের প্রতিনিধি যদি থাকতো তাহলে আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য আজকে যে উনি হতাশার কথা ব্যক্ত করছেন, প্রফেসর ইউনূস বিবিসির সাথে সাক্ষাৎকারে উনি বলেছেন যে আমি সংস্কার শুরু করতে পারিনি, তাহলে এই কথাটা বলতে হতো না। কারণ সংস্কার উনি না, ওনাকে সহযোগিতা করেনি এরকম কি আমরা বলতে পারি? আমরা তো দেখেছি যখনই ডেকেছে তখন তো সবাই না গিয়েছে। না না আপা ওই কথা আমি বলিনি, আমি জাস্ট একটু আপনাকে বলি মাঝে মাঝে আপনার ওই শোতে এই সমস্যাগুলো আমার হয়ে যায়, হ্যাঁ কথাগুলো ভুল ব্যাখ্যাইতে হলো। আমি বলছি সহযোগিতাটা অবশ্যই সবাই শুরু থেকেই করেছে, কিন্তু আমি বলছি যে সহযোগিতা আমরা প্রত্যাশা করি, বলি আমি ব্যক্তিগতভাবে আমি প্রত্যাশা করি বা করেছিলাম, যে সরকারের ভেতরে গিয়ে সরকারের অংশীদারিত্ব নিয়ে আপনি সেখানে থাকতে, তাহলে আজকে অপদার্থ হোক পদার্থ হোক যে উপদেষ্টাদের কথা হচ্ছিল তারা সেখানে স্থায়ী পেত না। আমরা কেন দাবি করতে পারছি না যে প্রফেসর ইউনূসের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, যে আমরা সব দল মিলে আপনার এই সরকার কাঠামোটা পরিবর্তন করে আমাদেরকে সেখানে অন্তর্ভুক্তি করেন, আমাদের প্রতিনিধিত্ব করে রাখেন, সেটা হোক না আপনার ডিসেম্বর পর্যন্ত, হোক না আপনার মার্চ পর্যন্ত। আমি কথাটা বলছি এটা, এটা হলে সহযোগিতাটা দৃশ্যমান কি ছিল? আপনি তো, উনি বলেছে ছাত্ররা ওনার নিয়োগকর্তা ছিল, ছাত্ররাই যে কোনো ভাবে হোক ওনাকে আগলে রেখেছে, মানে বাহিরে থেকে হোক ভিতর থেকে হোক। তো সেখানে দলগুলোর আসলে কোনো সুযোগ ছিল কিনা সেরকম কিছু বলা বা করার? আপনি কি এই পর্যন্ত বা একটিবার কারো কাছ থেকে শুনছেন যে কথাটা আমি বলি তারা মানে এই সরকারের অন্তর্ভুক্ত? আমি তো বললাম, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি এখন যদি মানে বড় বড় রাজনৈতিক দলগুলো থেকে যদি স্টেটমেন্ট আসে যে আমরা নির্বাচন পর্যন্ত কোট আনকোট নির্বাচন পর্যন্ত এই সংস্কারের প্রক্রিয়ায় অংশগ্রহণ করার লক্ষ্যে আমার রাষ্ট্র পুনর্নির্মাণের ক্ষেত্রে আমরা সরকারে অংশগ্রহণ করতে চাই, আপনি দেখেন সরকার এটা
2 ঘন্টার ভিতরে বাস্তবায়ন করবে, 2 ঘন্টার ভিতরে। আপনার ছাত্র কি বললো, অমুক কি বললো, কে ওনাকে ঘিরে রাখছে, কোনো দরকার নেই। একটা চ্যালেঞ্জ আমি দিলাম, এটা রাজনৈতিক দলগুলো নিয়ে থাকুক, যে তারা বলুক আমরা সংস্কার প্রক্রিয়ার অংশ হিসাবে এবং রাষ্ট্র পুনর্গঠনের জন্য ওনার হাতকে শক্তিশালী করার জন্য অন্তত পক্ষে মার্চ পর্যন্ত, নির্বাচন হওয়া পর্যন্ত আমরা সরকারের ভেতরে যেতে চাই, আমাদের প্রতিনিধি পাঠাতে চাই। দেখি প্রফেসর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা উনি এটাকে ইগনোর করে কিনা। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম। তো সুতরাং আমরা এইভাবে কথাটা ঢালাও ভাবে ইচ্ছে ছিল কিনা ওই না, ওনার ইচ্ছা করতে, উনি তো ওইগুলো বুঝে উঠতে পারেন, উনি তো বাড়ি থেকে আসছে হঠাৎ করে এসে বসে গেছে। এখন যদি সবাই, উনি সবার সাথে কিন্তু এই কথাটা, পরামর্শটা কিন্তু উনি দিয়েছেন। এখন এই কথা, এটা তো আমি যদি ভেতরের কথাটা বলে আমি তো আপনাকে ডকুমেন্ট দিতে পারবো না, কিন্তু আমি বলতেছি যে উনি তো এটা চান যে সব দলগুলো আসেন, ওনার কথাগুলো আপনি স্টেটমেন্ট গুলো ইয়ে করলেই দেখবেন, সাক্ষাৎকার গুলো মানে মূল্যায়ন করলে দেখা যায় যে উনি সবার অংশগ্রহণ চায়। উনি বলে সবাই সংস্কার চাইলে আমি করবো, না হলে করবো না, সবাই ডিসেম্বরে নির্বাচন চাইলে ডিসেম্বরে নির্বাচন হবে, কোনো সমস্যা নাই, যদি তার আগে চায় তার আগেও হবে। তো উনি তো কারোর উপর জোর করে চাপাই দিচ্ছেন না। সুতরাং যেহেতু জোর করে চাপাই দিচ্ছেন না, কেউ উদ্যোগী হয়ে এই কথাটা বলছেন না কেন? এখন আমি যদি বলি আমাকে সরকারে নেওয়া হোক, হাসিনা আপাকে নেওয়া হোক, আমি এটা বলতে পারি, আপনাকে নিলে সরকার হয়তো আরো ভালো বেগবান হবে, ভালো হবে, ঠিক আছে, সবই আমি মানি। কিন্তু কথাটা হলো যে আমরা তো একেবারে ওইভাবে মানে ইয়ে করার মানে স্টেক হোল্ডার নয়, আমরা তো হয়তো ভয়েস রেজ করতে পারি, কিন্তু যারা স্টেক হোল্ডার, সরাসরি রাজনীতিতে ক্রিয়ারক, তারা যদি ওনাকে রাজনৈতিকভাবে সহযোগিতা করার জন্য যদি সরকারের অভ্যন্তরে যায়, আমি কথা বলছি এটা, তাহলে আজকে সিনারিওটা হয়তো এরকম হতো না। আবার উনি তখন জবাবদিহিতার ভিতরে জনগণের সামনে আসতো যে, এবং দলগুলো ওই কথা বলতে পারতো যে আমরা তো ওনাকে সহযোগিতা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে দুইভাবে আমরা ওনাকে করার জন্য এক পায়ে খাড়া আছি, আমরা দ্রুত সময়ে আমাদের এই কাজগুলো ওনাকে সহযোগিতা শেষ করে আমরা একটা নির্বাচনের ট্রেনে উঠে যাব। তাহলে কথাটা আরো শক্তিশালী হতো জনগণের কাছে। উনি যদি তখন তাদেরকে না নিত, তাহলে জনগণের কাছে উনি ভিলেন হতেন। আর উনি এই ভিলেন হওয়ার দায়িত্ব উনি কখনোই নেবেন না, কারণ উনি ওনার আন্তর্জাতিক ভাবমূর্তিটা উনি নষ্ট করতে চাইবেন না, এখনো উনি চান না। এখনো নির্বাচনের জন্য যে কথা হচ্ছে, উনি তো কোনো দায় উনি অস্বীকার করেননি। উনি বলছে আমি এটা পারছি না, ওইটা পারছি না। উনি তো ব্যর্থতাই নিচ্ছেন, উনি তো বলে নাই। সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনি কতটা মূল্যায়ন করেন, উনি বলছেন না, মূল্যায়ন করার মতো আমি কোনো অ্যাসিভমেন্ট আমার নাই। এখন উনি কি করবে? এখন কথাটা ওই করতে গেলেও সেখানে দোষ। এই সংস্কার কমিশনের রিপোর্ট গুলো নিয়ে এখন পর্যন্ত একটা মিটিং এর পরে সৌজন্য মিটিং বা আরেকটা মিটিং করা হয়নি। কেন করা হয়নি সেটাও জানি না। আজকে যে ব্যাকুয়াম শূন্যতা তৈরি হয়েছে, এই শূন্যতার ফাঁকে ফাঁকে অযোগ্য, এই যে কথাটা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আরো কয়েকজন আছে যাদেরকে নিয়ে অনেক প্রশ্ন আছে, এরা স্থান পেয়ে গেছে। আর রাজনৈতিক দলগুলো যদি এই জায়গাটায় যদি স্কোপটা নিয়ে যায়, এই শূন্যতা তৈরি না করতো, তাহলে আমি মনে করি যে আমরা আরো স্মুথলি আমাদের এই ফ্যাসিবাদী হাসিনাকে আমরা রক্ষা করতে পারতাম, মানে প্রতিহত করতে পারতাম, তার বিচার প্রক্রিয়াকে আরো বেগবান করতে পারতাম। কিন্তু এখন আপনি মনে করেন, আমি একটা প্রশ্ন করি, এখন একটা নির্বাচন দিল, এখন একটা সরকার গঠিত হলো, সে যেই হোক, তাহলে কি আপনি কি মনে করেন যে একেবারে রাতারাতি সবকিছু চেঞ্জ হয়ে যাবে? এরকমই তো সময়, তাহলে আমাদের জীবন থেকে তো সময় চলে যাচ্ছে, একবার এ হাতে একবার ও হাতে, একবার এভাবে একবার ওখানে, একবার 16 বছর নষ্ট করে আসলাম। এখন আবার ওই যে উনি বলবো দেখে, ইউনূস সাহেব বলছেন না যে 7 মাস আমার জন্য যথেষ্ট সময় না, আমি পারি নাই, ঠিক অন্য কোনো সরকার আসলেও তো একই কথা বলবে, এত বছরের জঞ্জাল আমি একসাথে সমাধান করব কোথায়? তাহলে ভাগ্যের টিকিটটা আপনি যে গ্যারান্টি কোথায় যে মানে এটার পরে যে আবার চলে আসবে, এটার পরে যে চিনতে বন্ধ হয়ে যাবে, এটার পরে রাহাজানি বন্ধ হয়ে যাবে? এখন আসিফ মাহমুদ যেটা বলতে চেয়েছে, সেই কথাটা দিয়ে আমি শেষ করি আমার এই পর্বের বক্তব্যটা, যে আসিফ মাহমুদ হয়তো বলতে চেয়েছেন, বা যতটুকু আমরা বুঝি, সে বুঝাতে চাচ্ছে যে রাজনৈতিকভাবে যে হানাহানি, যে ধরনের অপরাধ, রাজনৈতিক হত্যাকাণ্ড থেকে শুরু করে, যেটা ফারুক ভাই অনেকটাই বলেছিলেন, সেইগুলোর চেয়ে এখন যে সমাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য যে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছিল, সেগুলো ধরেন মানে ওই ধরনের খুন, মার্ডার, রাহাজানি, হত্যা, খুনাখুনি, গোলাগুলি, এইগুলোর পরিমাপগুলো হয়তো বা মানে আসিফ মাহমুদ নিজে চিন্তা করতে পারেন যে এটা এদিক থেকে হয়তো মানে ওই প্রবণতাগুলো কমেছে, কিন্তু এটা কোনো সন্তোষজনক উত্তর নয়, বা এটা কোনো পরিতৃপ্তি বা আত্মতৃপ্তির বিষয় নয়। সরকারের জায়গায় থেকে, সরকার জায়গা থেকে এটা আত্মতৃপ্তির করা যায় না। আপনার ছোট হোক বড় অপরাধ হোক, যতটুকু অপরাধী হোক, সকল দায় সরকারকে নিতে হবে, এবং সরকার সেটা নিচ্ছে, তাদের সরকারও নিবে, এবং তার এই বক্তব্যটা দিয়ে ঢালাওভাবে এটাকে জাস্টিফাই করার কোনো সুযোগ আমি অন্তত দেখি না। কিন্তু আমার বক্তব্যটা হলো সরকারটাকে শক্তিশালী করার জন্য তাদের কিছু উদ্যোগ নেওয়া উচিত, যতদিনই থাকে। আমি যদি মনে করি ওনারা আরো 1 মাস আছে, বিশ্বাস করুন 1 মাস এই জাতির জন্য অনেক বড় সময়। এই 1 মাসও যদি সবাই মিলে যদি, একটা হলো পরোক্ষ সহযোগিতা, আপনি যেটা শুরুতে আমাকে মানে প্রশ্নটা করেছিলেন যে সহযোগিতা কি করছে না, করছে।
সহযোগিতা যে কোনো জিনিসের দুটো বিষয় থাকে, একটা হলো প্রত্যক্ষ এবং পরোক্ষ। এখন পরোক্ষ সহযোগিতা সবাই করছে, এটা তো আমরা পরোক্ষটা, কিন্তু প্রত্যক্ষ সহযোগিতাটা আমরা আকাঙ্ক্ষা করছি। আমরা যারা কথা বলা বলি করি, লেখালেখি করি, আমরা চেষ্টা করি যে আমরা কথাটাকে ধরানোর জন্য, যে আমরা আর কোথায় শূন্যতা আছে ওটা পূরণ করার জন্য। শূন্যতা পূরণ করার জন্য আমি মনে করি রাজনৈতিক দলগুলো যদি 90 দিনের জন্য হয়, 1 মাসের জন্য যদি হয়, তারপরও এই সরকারের প্রত্যক্ষ ভূমিকা রাখা উচিত, তাদের অংশগ্রহণ করা উচিত। না হলে এই সরকার কিছুই করতে পারবে না। ওই যেই লাউ সেই কদু, যেখানে আমরা শুরু করছি সেখানে আমরা থেমে যাব, আবার আগের মতোই সবকিছু জগা খিচুড়ি হয়ে যাবে। হাসিনাও আবার তার দল ফিরে আসবে, তারা এখানে আনাহানি করবে, রাহাজানি করবে, বাংলাদেশের মানুষকে একদিনের জন্য শান্তিতে থাকতে দিবে না। এটাই হলো বাস্তবতা। তাহলে মূল কোনো জায়গায় হবে না। আর সরকারে গিয়ে যদি একটা কমিটেড জায়গায় থাকে, তাহলে তার বিচারও সম্ভব, এই নির্বাচনের আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করাও সম্ভব, সংবিধানের সংস্কার করাও সম্ভব। সবকিছুই ঐক্যমত্যের ভিত্তিতে সবকিছু সম্ভব হতে পারে। আর যদি এটা না করে, তাহলে মনে করি যে অসংখ্য জাতির ধন্যবাদ। জীবনে দুঃখ আছে। ধন্যবাদ আপনাকে।